যদি আমি 40% যদি মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করি, তাহলে আমার ভোট আর তাহলে কত কাস্ট হলো? 30%। এখন 30% যদি ভোট কাস্ট হয়, রুলিং পার্টি যেই আসুক না কেন, যদি আওয়ামী লীগ বা আমাদের সাথে সমমনা দলগুলোকে বাদ রেখে নির্বাচন করে, তাহলে সেই 30% টোটাল ভোটের মধ্যে রুলিং অ্যালায়েন্স বা পার্টি বলি না কেন, তারা তো মানে 15-20% ভোট পেলেই তারা কি ক্ষমতা নিতে পারে বা রাষ্ট্র মানে রাষ্ট্রীয় দায়িত্বে আসতে পারে। তো একটা দেশে কোনো সরকার যদি এত কম ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তার যে লেজিটিমেসি, তার যে একটা এখতিয়ার আছে রাষ্ট্র পরিচালনার ম্যান্ডেট, সেটাই তো আর রইল না। এটা কিন্তু ইউনূস খুব ভালো করেই জানে, এবং সে যাদের ক্রীড়নক হিসেবে কাজ করছে, সে চায় তাদের পক্ষ থেকে এমন একটা সরকার আসবে যার কোনো জনভিত্তি থাকবে না যদি নির্বাচন সে করে। প্রথমত হচ্ছে সে আদৌ নির্বাচন করবে কিনা, দ্বিতীয়টা হচ্ছে যদি ধরে নিলাম নির্বাচন করতে চায়, তাহলে সে এমন একটা সরকার আসতে চায় যেটা হয়তো বা 6 মাস 1 বছরের মেয়াদ থাকবে। সেই 15-20% ম্যান্ডেট নিয়ে সরকার, তখন তো প্রতিদিন সেনাবাহিনী বা অমুক বাহিনী তমুক বাহিনী পুলিশ বাহিনী তাকে তো পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকবে না। সেই সরকার, সেই দুর্বল সরকার কোলাপস করবে, 6 মাসের মধ্যে কোলাপস করবে না 1 বছরের মধ্যে কোলাপস করবে। আরেকটা ক্রাইসিস হবে। যত বেশি ক্রাইসিস ইউনূসের তত বেশি লাভ। কারণ ওর কিন্তু একটা ক্রাইসিস মডেল নিয়েই তার সারাটা জীবন। প্রতারণাটা, সে যে সুদের ব্যবসাটা যেটা করেছে, মানুষের ক্রাইসিস, দারিদ্রতা, সেই ক্রাইসিসের মধ্যে তার ব্যবসা। হ্যাঁ, তো যত ক্রাইসিস হবে তত তার জন্য তার যে টিকে থাকা রাজনীতিতে, তার তো কোনো কনস্টিটিউয়েন্সি নেই। তার বাড়ি হলো হাটাজারি এবং তার বাসা, শহরের বাসা আমার চট্টগ্রামের আমার আসনের মধ্যে। সেখানে আজ পর্যন্ত সে কখনো যায়নি। হাটাজারিতে একবার সে এখানে গিয়ে সংবর্ধনা নিয়েছে, সেখানে সে ওয়ার্ড না, সেখানে ইউনিয়নের আমাদের যে মানে মেম্বার নির্বাচন হয়, সেখানেও সে জিতে আসতে পারবে না, যেহেতু তার কোনো কনস্টিটিউয়েন্সি নেই। সে এখন এই ক্রাইসিস করে ক্ষমতায় ধরে রাখা, আবার ছেড়ে দিলেও যাদেরকে সে আনতে চায়, যদি কাউকে আনতে চায়, তাদেরকেও দুর্বল রেখে তার যে আবারও পুনরায় অবতীর্ণ হওয়া বা তার দোসরদের অবতীর্ণ হওয়া বা তাকে যারা নাচাচ্ছে খেলাচ্ছে, তাদের যে উদ্দেশ্য এবং স্বার্থ, সেগুলোকে পূরণ করাটাই হচ্ছে লক্ষ্য। আপনি দেখবেন পৃথিবীর অনেক দেশ আছে যেখানে এই ধরনের খেলাগুলো হয়ে থাকে। সরকারের মেয়াদ 6 মাসও টিকে না, সরকার কোলাপস করে, আরেকটা সরকার হয়, 1 বছর যায়, 1.5 বছর যায়, আরেকটা সরকার হয়। একটা স্থায়ী সরকার তারা পছন্দ করে না, কারণ তখন দেশের একটা বার্গেনিং পাওয়ার থাকে। আমার নেত্রী বঙ্গবন্ধুর কন্যা কেন 15 বছর রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন? তার একটা বার্গেনিং পাওয়ার ছিল, তার একটা বিশাল ম্যান্ডেট ছিল। নির্বাচন 14, 18, 24 নিয়ে যতই আলোচনা করুক না কেন, মানুষের একটা আস্থা যেহেতু ছিল, মানুষ সেভাবে সরকারের যে স্থায়িত্ব, তার উপর আস্থা থাকায় দেশের উন্নয়ন হয়েছে। তারা চায় একটা দুর্বল সরকার যেটা নেগোশিয়েট করতে পারবে না, যা ইচ্ছা তাই আজকে বন্দর দিবে, কালকে বিমানবন্দর দিবে, পরশু ওই যমুনা যেখানে আছে সেটাও দিয়ে দিবে। এটাই হচ্ছে তাদের লক্ষ্য। ধন্যবাদ নকুল ভাই। আমি একটু পঙ্কজ দাদার কাছে একটা ব্যাপার জানতে চাই। এই যে নির্বাচন নিয়ে এত কথা হচ্ছে এবং বর্তমানে বাংলাদেশে মানে যাদের বলা যায় যে একচ্ছত্র একটা আধিপত্য চলছে, যদি আমরা ভোটের মানে বাজারে বলি, সেই জায়গাটা সেটা বিএনপি, যেহেতু আওয়ামী লীগকে তারা বাইরে রেখেছে, আর জামাতের যে ভোট সেটাকে আসলে কাউন্টেবল কিছু না, কোনো কালে ছিলও না। তো এই যে বিএনপি এত বড় যাদের একটা সমর্থন রয়েছে, ইউনূস এখন কিন্তু তফসিল ঘোষণা করেনি, কোনো কিছুই না, কিন্তু আমরা কখনো দেখি যে ওই যে ধরা গেল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন হচ্ছে ইয়ে নিয়ে এই যে নির্বাচন এবং হচ্ছে গণভোট একই দিনে হবে কথাটা যখন ইউনূস বললো, মির্জা ফখরুল দুপুরবেলা বললো যে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং আমরা বিকেলে এটা জানাবো। তো বিকেলে বললো যে ইউনূস স্যার যা করেছেন আলহামদুলিল্লাহ, মানে তার প্রতিক্রিয়াটা সন্দেহ এরকম ছিল। তো এই যে বিএনপি একবার একটু ভয়েস রেজ করতে যায়, কথা বলতে যায়, কোথাও গিয়ে মনে হয় কেউ তার ত্রুটি চেপে ধরছে, কিছু বলতে পারছে না। তো এটা কেন হচ্ছে? আপনার মনে হয় বিএনপির আতঙ্কটা কোন জায়গাটায় আসলে? ধন্যবাদ সাদত রাসেল আমাকে সময় উপযোগী প্রশ্ন করবার জন্য। এটা রাইটলি পয়েন্ট আউট যে আসলে বিএনপির আজকে এই দুরবস্থা কেন। আপনি বলছিলেন যে একচ্ছত্র আধিপত্য, আমি একটু ভিন্ন মত পোষণ করছি এই কারণে যে এটি সত্য যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে বা মুক্তিযুদ্ধের চেতনার উপরে উপর্যুপরি আঘাত শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ যদি আমরা দাদা বাদ দিয়ে রাখি আর কি, আমি মোর দেন 50% বলছি এই কারণে আওয়ামী লীগ সহ সমমনা রাজনৈতিক দল
সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ওই যে একেবারে বাউল শিল্পী যিনি আজকে আঘাতে আঘাতে জর্জরিত, ওই যে মাজার শরীফের নুরা পাগলার মাজার থেকে কবর থেকে তুলে এনে পুড়িয়ে মারা তার ডেড বডি, অর্থাৎ সমাজের সমস্ত অংশ গুটি কয়েক স্বার্থান্বেষী ধর্মান্ধ এই প্রতিক্রিয়াশীল শক্তি ছাড়া বাকিরা সবাই আজকে সংক্ষুব্ধ বিক্ষুব্ধ। কাজেই সংখ্যাটা মোর দেন 50%, আই থিঙ্ক মোর দেন 70% এখন হয়ে গেছে। আমি আসি আপনার প্রশ্নে, সেটি হচ্ছে বিএনপি খুব অল্প সময়ের মধ্যেই তাদের নেতৃত্বের ব্যর্থতা এবং অযোগ্যতা এবং অর্থলিপ্সার কারণে বিএনপি আজ প্রত্যাখ্যাত। কি কারণে প্রত্যাখ্যাত? 4টা ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে, চিটাগং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি। 4টা ইউনিভার্সিটিতে কারা? এই পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, কিন্তু একেবারেই গ্রাসরুট লেভেলের, হ্যাঁ, গ্রাম থেকে আসা, জেলা উপজেলা থেকে আসা ছাত্রছাত্রীরা। 4টা ইলেকশনের কারচুপি তো হয়েছে জানি আমরা, ষড়যন্ত্র হয়েছে জানি, তারপরেও না পারলো ভোটে জিততে, না পারলো কারচুপির বিরুদ্ধে কার্যকর আন্দোলন করতে। ভিপিজিএস প্রার্থীরা বলছে ভোটটা সুষ্ঠু হয়নি, অবাধ হয়নি। আমরা দেখতে পাচ্ছি ভোট গণনায় 3 দিন 4 দিন 2 দিন সময় নাটক করা, এটা স্পষ্টত ড্রামা। কিন্তু তারপরেও নিশ্চিত পরাজয় জেনেও তারা কার্যকর কোনো ছাত্র আন্দোলন গড়ে তুলতে পারলো না। কারণটা কি? এই 1 বছরের লুণ্ঠন, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, মামলা বাণিজ্য, অর্থাৎ একের পর আঘাতে আঘাতে মানুষ জর্জরিত। এই মানুষগুলোর ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে না ছাত্রদলে জিততে পারা, না তাদের এই ষড়যন্ত্র বা কারচুপি নির্বাচনের বিরুদ্ধে কার্যকর ছাত্র আন্দোলন গড়ে তোলা। এক। আর ইউনিভার্সিটি লন্ডন ভিজিট, সেখানে করমর্দন, একটি সুন্দর বৈঠক, কত কোটি টাকার লেনদেন, এটা কিন্তু বাজারে ঘুরছে। সংখ্যাটা জানি না, কিন্তু এটা সবাই জানে যে যেই বিএনপি বারবার বলছিল ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতেই হবে, হবেই হবে, সেই বিএনপি শব্দ না করে আবার পিছু হটলো। অর্থাৎ একের পর এক বিএনপি পিছু হচ্ছে। বাজারে অনেক কথা আছে, 200 কোটি 300 কোটি 500 কোটি এগুলো। কাজেই বিএনপির কিন্তু একচ্ছত্র আধিপত্য বা সমর্থনের জায়গাটা এখন আর নেই। সমর্থন চলে গেছে এন্টি এস্টাবলিশমেন্ট, এন্টি ইনকাম্পেন্সি, ইউনূস এবং তার দোসরদের বিরুদ্ধে আজকে মানুষের সেন্টিমেন্ট। শুধু একা ইউনূস না, এই দায়, আজকে পোর্ট হস্তান্তর, আজকে নারীর নিগৃহীত হওয়া, আজকে মাজার শরীফ আক্রান্ত হওয়া, আজকে বাউল শিল্পে আক্রান্ত হওয়া, আমি আওয়ামী লীগ আক্রান্ত হচ্ছে, সংখ্যালঘু নির্যাতনের শিকার হচ্ছে, দেশ থেকে বাধ্য হচ্ছে, এগুলো তো নিত্যদিনের ঘটনা, মেনেই নিলাম। অর্থাৎ এই যে শিক্ষকরা পদে পদে লাঞ্ছিত হচ্ছে, সাংস্কৃতিক কর্মীরা, ব্যক্তিত্বগণ যারা প্রকৃত অর্থে তারাও আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, বা এই 5ই আগস্টের এনটি আওয়ামী লীগ মুভমেন্টে তারাও সামিল হয়েছিলেন, সেই লোকগুলো কিন্তু আজকে লাঞ্ছিত, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। কাজে এই মানুষ বিএনপি, জামাত সহ ইউনূসের সেন্টিমেন্ট, অর্থাৎ ননসেন্স এন্টি ইনকাম্পেন্স, গভর্নমেন্টের বিরুদ্ধে, প্রেসিডেন্ট রেজিমের বিরুদ্ধে সেন্টিমেন্টে চলে গেছে। সো এখন জনগণের সেন্টিমেন্টটা হচ্ছে এন্টি ইউনূস এবং তাদের দোসর। এই দায়, চিটাগং পোর্ট যদি আজকে হাতছাড়া হয়ে যায়, এই দায় তো বিএনপি এড়াতে পারবে না। আজকে নারী নিগৃহীত হওয়ার দায় বিএনপি বা জামাত এড়াতে পারবে না। প্রতিদিন যা বলছে, এনসিপি কে আমি গণাই ধরছি না এই কারণে, এটা সকাল বিকাল নাস্তা টেবিলে শেষ হয়ে যাবে, এটা বিষয় না। এত পরিমাণ চোরের দল, বাচ্চা বাচ্চা ছেলে আর চুরি ছাড়া আর কিচ্ছু পারে না। সো এটা টিকে না। একটা অসৎ মানুষ, অসৎ কোন সোসাইটি টিকতেই পারে না, টিকবে না এটা। সেই কারণে বলছি, আজকে রাজনৈতিক যে সংকটটা, এই সংকটের দায় ইউনূস এবং জামাত সহ বিএনপিরও। বিএনপি পারছে না, আগেই বলেছি, এক হচ্ছে তাদের অর্থরিপসা, দ্বিতীয়ত হচ্ছে এটি ভুলে যাওয়ার কোনো কারণ নাই যে বাংলাদেশে যেই মামলাগুলো খুব তড়িঘড়ি করে শেষ করে দেওয়ার চেষ্টা করা হলো, 10 ট্রাক অস্ত্র মামলা বা 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা, অথবা কি বলবো, ওই যে অর্থাৎ তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো আপনার সাজা হয়েছিল, সেই মামলাগুলো কোনোদিন আবার ফিরে আসবে না। প্র্যাকটিসিং লয়ার, প্র্যাকটিসিং না, ব্যারিস্টার নভেল সাহেব এখানে আছেন, মাননীয় শিক্ষামন্ত্রী, তিনি এখানে আছেন।
এই মামলা যে ফিরে আসবে না, জনগণের অভ্যুত্থানে ইউনূসের পতনের পরে, হ্যাঁ, 21 আগস্টের গ্রেনেড হামলায় আইবি রহমান সহ 24 জনের নৃশংস হত্যাকাণ্ড, যে স্প্লিন্টার এখন আমরা বয়ে বেড়াচ্ছি, বা চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি ব্যবহার করে 10 ট্রাক অস্ত্রের চোরাচালান, এগুলো যে ফেরত আসবে না, এটা ভাবার কোনো কারণ নাই। আপনি কোনো যুক্তিতেই, হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টের মামলা আপনি খালাস পেয়ে গেছেন মনে হচ্ছে, কিন্তু সৌদি আরব থেকে যে টাকা এসেছিল সেই টাকাতে আজকে পর্যন্ত কোনো এতিম পেল না। গত 1 বছর তো তারাই ক্ষমতায়, 91 থেকে 96 মেয়াদে টাকাটা এসেছিল সৌদি আরব থেকে একটা প্রধানমন্ত্রীর এতিম তহবিলে। সেই টাকা দেয়া হলো জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টে। সেই এতিমখানার একটা টাকা কোনো একটা এতিমখানা পেল না, কোনো একটা এতিম পেল না। সেই টাকা তর্কের খাতিরে, যুক্তির খাতিরে আওয়ামী লীগের বিরোধিতা করেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু এখনো তো আপনারা 1 বছর ক্ষমতায়, 2001 থেকে 2006 আপনারা ক্ষমতায় ছিলেন, একটি টাকা কোনো এতিমকে দেন নাই। সৌদি আরব থেকে প্রধানমন্ত্রী এতিম তহবিলে টাকা আসার প্রমাণ, সেই টাকা জিয়াউর রহমান অরফানেজ ট্রাস্টে হ্যান্ডওভারের প্রমাণ, সেখান থেকে ওই যে বগুড়া সলিমুল হক কামাল, ইকোনো কামাল, হ্যাঁ, তার মাধ্যমে তারেক রহমানের আত্মসাৎ, এগুলো তো একদিনে হয় নাই। কাজেই সমস্ত ডকুমেন্ট কিন্তু মামলার সিডি বলে, কেস ডকেট, সেখানেও আছে, আমাদের কাছেও আছে। কাজে এই মামলাগুলো যে ফেরত আসবে না, আবার পুনর্জীবন হবে না, এটা নিয়ে তো একটা শঙ্কা আছেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপরে। অতএব তিনি ভাবছেন যে আমি বিডিএ থেকে ফিরে গেলে আমার যে অ্যাসাইলাম বাতিল হয়ে যায়, তখন আমার কি হবে।